ক্ষমতার নেশায় কেউ অন্ধ হয়ে গেলে সে নিজেকে আর রাজনীতিবিদ নয়, ঈশ্বর ভাবতে শুরু করে। জনগণ থেকে সে দূরে সরে যায়, উন্মাদের মতো জেকে বসে ক্ষমতার চেয়ারে। এ ধরনের শাসকদের স্বৈরশাসক বলা হয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সবার চোখ এখন তারেক রহমানের দিকে। তিনি চাইলে বাবার মতো রাষ্ট্রনায়ক হতে পারেন, আবার শেখ হাসিনার মতো ক্ষমতালোভী হয়ে উঠতে পারেন। ক্যাপসুলের আজকের ভিডিও রাষ্ট্রনায়ক হওয়া নয়, স্বৈরশাসক হওয়া নিয়ে। ধাপে ধাপে জানবেন কিভাবে একজন শাসক স্বৈরশাসক হয়ে ওঠে। আরও জানবেন তারেক রহমান কি পারবেন ইতিহাসের সেই ভুলগুলো এড়িয়ে চলতে, নাকি সময়ের আবর্তে তিনিও বন্দী হবেন একই বৃত্তে। পূর্ণিমার চাঁদ দেখে কেউ স্বৈরাচার তথা একনায়ক হওয়ার স্বপ্ন দেখে না। একনায়কের জন্ম হয় অমাবস্যার অন্ধকারে, যখন মানুষের প্লেটে খাবার থাকে না, জীবনের নিরাপত্তা থাকে না, তখনই স্বৈরাচারের রাস্তা তৈরি হয়। মানে সংকটের গর্ভে স্বৈরাচারের জন্ম হয়। যে দেশ যত সংকটে থাকে সে দেশে স্বৈরশাসক তৈরি হওয়ার চান্স তত বেশি থাকে। ধসে পড়া অর্থনীতি, লাখ লাখ বেকার যুবক, আইনশৃঙ্খলার 12টা বাজা। এই অবস্থায় জনগণ একজনকে উদ্ধারকর্তা হিসেবে চায়। জনগণ তখন লিবারেল ডেমোক্রেসির বদলে একজন স্ট্রং ম্যান বা লৌহ মানবকে বেশি পছন্দ করে। ফলে তার উপর অন্ধ আনুগত্য বা নির্ভরশীলতা তৈরি হয়। এটাই সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। হিটলার থেকে পুতিন কিংবা মাও সেতুং তারা নিজ নিজ দেশে উদ্ধারকর্তা হিসেবেই এসেছিলেন। তারা কতটা সফল তা নিয়ে তর্ক হতে পারে, তবে তাদের উপর ওতে নির্ভরশীলতা যে গণতন্ত্রের পথ আটকে দিয়েছে এটা প্রমাণিত। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশ একজন উদ্ধারকর্তা খুঁজছিল। এমন সময় ডক্টর ইউনূসের আবির্ভাব। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ হিসেবে তার উপর প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু আইনশৃঙ্খলা পুনর্গঠনে ব্যর্থতা এবং গার্মেন্টস সেক্টরের অস্থিরতা সাধারণ মানুষের মনে একটি ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি করে। একটা নির্বাচন দিয়ে তিনি হাঁপ ছেড়ে বেঁচেছেন। এমন পরিস্থিতিতে অনেকে বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানই শেষ ভরসা। এটাকে স্বৈরাচার জন্মদানের প্রথম ধাপ বলা যায়। তারেক রহমান যদি নিজেকে বিকল্পহীন মনে করেন তাহলে তিনি একনায়ক হয়ে উঠতে পারেন। ইতিহাস তাই বলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো হলো একজন স্বৈরশাসকের প্রিয় খাবার। এগুলো খেয়ে তারা শক্তিশালী হয়। তাদের প্রথম নজর পড়ে মিডিয়ার উপর। মিডিয়ার মাধ্যমে জনগণের ভাবনাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। কয়েকটা ধাপে মিডিয়াকে সরকার নিয়ন্ত্রণে নেয়। প্রথম ধাপ হলো মিডিয়ার বড় বড় পোস্টে সরকার সমর্থিত লোক ঢোকানো। তারা সরকারের কাছ থেকে অগাধ সুবিধা পান। তারা হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত। দ্বিতীয় ধাপ হলো সরকারপন্থী ব্যবসায়ীরা মিডিয়া কিনে নেয়। বাইরে থেকে একটা পত্রিকা বা টেলিভিশন চ্যানেল বেসরকারি থাকে, কিন্তু ভেতরে ভেতরে সেগুলো সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে সংবাদ প্রচার করা বন্ধ করে দেয়। কোনো আইন লাগে না, কোনো সেন্সরশিপও ঘোষণা লাগে না। তৃতীয় ধাপ হলো ভয় সৃষ্টি। এই ভয় হলো মামলা, চাকরি হারানো কিংবা গ্রেফতার। কিন্তু সবচেয়ে বড় ভয়ের নাম হলো গুম। এক বা একাধিক সাংবাদিক যদি গুম হয়ে যায় তাহলে গোটা মিডিয়া পাড়ায় ভয় ঢুকে যায়। অনেক সাংবাদিক নিজের কথা না ভাবলেও পরিবারের কথা ভাবে। ফলে তার কিবোর্ডের ব্যাকস্পেস বাটন সরকার বিরোধী লেখালেখি মুছে দেয়। সরকার কিছু না বললেও সাংবাদিকরা নিজেরাই চুপ হয়ে যায়। এটাকে বলে সেন্সরশিপ। একটা পর্যায়ে মিডিয়াকে মানুষ সার্কাসের মতো দেখা শুরু করে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না বললেই চলে। তারেক রহমান কতটা গণতান্ত্রিক তার প্রমাণ হবে মিডিয়াকে তিনি কতটা স্বাধীনতা দিচ্ছেন তার উপর। মিডিয়ার পাশাপাশি একজন স্বৈরশাসক দেশের বিচার বিভাগেও হস্তক্ষেপ করেন। বিচার বিভাগ নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হল নিজের প্রতি লয়াল বিচারপতিদের গুরুত্বপূর্ণ পদে বসানো। এটা সরাসরি বেআইনি কিছু নয়, কারণ বিচারপতি নিয়োগ সাধারণত সরকারের মাধ্যমেই হয়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যোগ্যতার বদলে আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া। উদাহরণ হিসেবে বিচারপতি মানিকের নাম নেওয়া যায়। অ্যাডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতে বিচারপতি মানিক সম্পর্কে বলেছেন সে ভালো কোনো লয়ার ছিল না, শেখ হাসিনার সাথে মিলমাল করে জজ হয়েছে। এমন উদাহরণ খুঁজলে আরও বের করা যাবে। স্বৈরশাসকরা বিরোধীদের সবসময় বন্দুক দিয়ে দমন করে না, বরং তারা আইন ব্যবহার করে। এটাকে বলা হয় ল অফ ফিয়ার, ল অ্যাজ এ ওয়েপন। বিচারপতিদের কবজা করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হয়। দুর্নীতির মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, কর ফাঁকির মামলাসহ নানান ফৌজদারি অপরাধ। এতে সরকারের দিকে আঙুল তোলা যায় না। সে বলবে স্বাধীন বিচার বিভাগ যা ভালো মনে করেছে তাই করেছে। প্রথম আলোর 2023 সালের এক খবরে বলা হয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে 1,38,071টি মামলা রয়েছে। এসব মামলার আসামির সংখ্যা 40 লাখের উপরে। মামলার ফলে একজন বিরোধী দলীয় কর্মী দিনের পর দিন ঘর ছাড়া থাকতে বাধ্য হন, কর্মস্থল থেকেও দূরে থাকতে বাধ্য হন। ফলে তৃণমূলের লাখ লাখ কর্মী আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েন। 2013 সালের গণজাগরণ মঞ্চের পর তড়িঘড়ি করে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল। তখন আদালতকে ম্যানিপুলেট করা হয়েছিল বলে অনেকে অভিযোগ করেছিল। সব বিচারপতি কিন্তু সরকারের পক্ষে কাজ করতে চায় না। তখন সরকার থেকে চাপ প্রয়োগ করা হয়, প্রমোশন আটকে দেওয়া হয়। 2017 সালে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তথা এস কে সিনহা একটি ঐতিহাসিক রায় দেন।
তিনি সংসদের একটি সংশোধনী বাতিল করেন, যা বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়েছিল। এরপর তো তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এছাড়া শেখ হাসিনার আমলে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথ অনেকটা সহজ হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যদি বিচার বিভাগকে নিজের ও নিজের দলের কাজে না লাগিয়ে সম্পূর্ণ স্বাধীন করে দেন, তাহলে তিনি গণতন্ত্রকামী হিসেবেই বিবেচিত হবেন, আর তা না হলে ফ্যাসিস্টদের খাতায় নাম লেখাবেন। শক্তিশালী বিরোধী দল আর ফ্যাসিজম একসঙ্গে চলে না, তাই বিরোধী দলকে দমন করা ছাড়া ফ্যাসিস্ট হওয়া যায় না। আর বিরোধী দলকে দমন করার জন্য ব্যবহার করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। মিডিয়া মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ ক্ষমতাকে বৈধতা দেয়, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতাকে বাস্তবে টিকিয়ে রাখে। ইতিহাস বলছে স্বৈরশাসকরা সাধারণত 6টি ধাপে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেয়। 1. পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো। পুলিশ প্রধান থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই নিজ দলীয় হলে বিরোধীদের উপর সহজে নিপীড়ন করা যায়। এতে পুলিশও অবাধ স্বাধীনতা পেয়ে লাভবান হয়। অনেক সময় পুলিশ ক্ষমতার দিক থেকে সেনাবাহিনীকেও ছাড়িয়ে যায়। 2. বিশেষ বাহিনী তৈরি করা। অনেক স্বৈরশাসক নিয়মিত পুলিশের উপর পুরোপুরি নির্ভর করে না, তার একটি বিশেষ বাহিনী তৈরি করে। শেখ হাসিনার আমলে অবশ্য এ ধরনের বাহিনী দেখা যায়নি, তবে কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলার এ কাজের জন্য এসএস তৈরি করেছিলেন। এই বাহিনী সেনাবাহিনীর চেয়েও পাওয়ারফুল হয়ে উঠেছিল। 3. বিরোধীদের নজরদারিতে রাখা। এ পর্যায়ে গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করা হয় বিরোধী নেতাদের মনিটর করার জন্য। আধুনিক যুগে এই নজরদারি মোবাইল ও ল্যাপটপের মতো ডিভাইসের উপরেই করা হয়। পেগাসাস সফটওয়্যারের নাম অনেকেই শুনেছেন। এটা দিয়ে সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদদের স্মার্টফোনে আড়ি পাতা হয় বলে অভিযোগ আছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী যেসব দেশে ফোন আড়ি পাতার কাজে পেগাসাস ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়, সেসব দেশের তালিকায় বাংলাদেশের নামও আছে। 4. সিলেক্টিভ এনফোর্সমেন্ট। এ ধাপের হিসাবটা খুব সহজ। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় না। বিরোধীদের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা হয়, আর সমর্থকদের ক্ষেত্রে শিথিলভাবে প্রয়োগ করা হয়। অনেক সময় হয়ই না। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করা যাক। প্রয়াত বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাতের মামলায় জেলে রাখা হয়েছিল, অথচ এস আলম ও সালমান এফ রহমানের মতো চিহ্নিত ঋণখেলাপিরা সরকারের সঙ্গে চলাফেরা করত। 5. প্রতিবাদ দমন করা। পুলিশের মাধ্যমে বিরোধী দলের সভা সমাবেশ ও প্রতিবাদ মিছিল দমন করতে করতে পুলিশ পরিণত হয় পেটোয়া বাহিনীতে। পরে বিরোধী দলের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের উপর পুলিশের লাঠি পড়ে। 6. আনুগত্যের পুরস্কার। বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বাহিনীর কর্মকর্তারা নানান সুবিধা পান। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আদালতে দাঁড়িয়ে বলেছেন, র্যাবে কর্মরত সেনা কর্মকর্তারা 10,000 টাকার বিনিময়ে মানুষ হত্যা করত। এত কিছু নিয়ন্ত্রণের পর এবার বাকি থাকে শুধু নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করা। এজন্য প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকে দলীয়করণের বিষাক্ত ছায়ায় ছেয়ে ফেলা হয়। রেফারি যদি পক্ষে থাকে তাহলে হার অসম্ভব। নির্বাচন কমিশন পক্ষে থাকলেও তেমন নির্বাচনে হার অসম্ভব। এছাড়া নির্বাচনের দিন আগে থেকেই দলীয়করণ করা পুলিশ প্রশাসন মিলে সরকারকে জিতিয়ে মাঠ ছাড়ে। এ ধরনের নির্বাচনে বিরোধী দল নামমাত্র আসন পায়, যা শক্তিশালী বিরোধী দল হওয়ার জন্য যথেষ্ট না। ফলে আরও 5 বছরের জন্য একজন স্বৈরশাসক বৈধতা পায়। তারপর আরও 5 বছর। স্বৈরাচারের থাবা থেকে সুশীল সমাজও রেহাই পায় না। একটি সুস্থ গণতন্ত্রে সুশীল সমাজের ভূমিকা অনেকটাই প্রহরীর মতো। তারা সমাজের সবচেয়ে বিবেকবান গোষ্ঠী। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সুশীল শব্দটা নেতিবাচকভাবে ব্যবহৃত হয়। কারণটা সহজ, সুশীল সমাজের বড় অংশ গণ আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে ক্ষমতার আশপাশে থেকেছে। স্বৈরশাসকরা প্রথমে সুশীল সমাজকে 2 ভাগে ভাগ করে ফেলে। 1. সুবিধাবাদী সুশীল। 2. কোণঠাসার সুশীল। একদল বুদ্ধিজীবী ও পেশাজীবীকে সরকার নানান সুযোগ সুবিধা, যেমন প্লট, পদক, বড় পদ, ব্যবসার লাইসেন্স দিয়ে নিজের পক্ষে নিয়ে আসে। এরা স্বৈরাচারের প্রতিটি অন্যায় কাজকে জাতির বৃহত্তর স্বার্থে বা উন্নয়নের প্রয়োজনে জায়েজ করার তাত্ত্বিক ব্যাখ্যা দেয়। এজন্য এদের সুবিধাবাদী সুশীল বলা হয়। তবে কিছু ব্যক্তি থাকে যারা আপোষ করে না। তাদের উপর নেমে আসে জেল, জুলুম ও মামলার পাহাড়। তাদের দেশদ্রোহী বা বিদেশি চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করা হয়। তাদের কোণঠাসা সুশীল বলা হয়। শেষ করা যাক অলিগার্কি দিয়ে। যখন কোনো রাষ্ট্রের ক্ষমতা অল্প কিছু প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর হাতে জমা হয়, তখন তাকে অলিগার্কি বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে বড় বড় ব্যবসায়ী গ্রুপকে অলিগার্ক বলা হয়। স্বৈরাচারদের সঙ্গে তাদের সম্পর্কটা খুব সোজা। সরকার তাদের বিভিন্ন ব্যবসায়িক সুবিধা দেবে, বিনিময়ে তারা সরকারকে প্রয়োজনীয় টাকা দেবে। অলিগার্করা সরাসরি রাজনীতি না করলেও রাজনীতির পেছনে মূল অর্থায়ন করে। এজন্য সরকার নির্দিষ্ট কিছু খাত, যেমন বিদ্যুৎ, চিনি, তেল বা ইন্টারনেট মাত্র 2-3 জন অলিগার্কের হাতে ছেড়ে দেয়। এরপর তারা ইচ্ছামতো দাম বাড়িয়ে জনগণের পকেট কাটে। ব্যাংক লুট এবং হাজার হাজার কোটি টাকা পাচারের পেছনেও এ সরকার অলিগার্ক চক্র কাজ করে। স্বৈরশাসকের পতন ঘটলেও অলিগার্কদের পাচার করা টাকায় তারা প্রবাসে সুখের জীবন কাটায়। এ হলো একজন স্বৈরশাসকের জীবনচক্র।
পতনের একদিন আগেও তারা জানতে পারে না তাদের পতন হতে যাচ্ছে। যখন জানতে পারে তখন কিছু করার থাকে না।